আমার বোনের ছেলে যখন গ্রাম থেকে শহরে পড়তে আসে তখন আমি তাকে আমার বাড়িতে থাকতে দেই, কারণ আমি বাসায় একাই থাকতাম। আমার বর বাইরে ছিল। বরের সাথে এই ব্যাপারে কথা বললে সে রাজি হয়ে যায়। আমার বোনের ছেলে আমার অনেক খেয়াল রাখত। বাজার থেকে কোনো কিছু আনার প্রয়োজন হলে সে এনে দিত। একদিন হঠাৎ আমি অসুস্থ হয়ে পড়ি। তখন আমার বোনের ছেলে বলে, এখন তুমি শুধু আরাম করবে। রাতে সে আমাকে দুধ খাওয়ানোর পর ওষুধ খাইয়ে চলে যেত। সকালবেলা ঘুম থেকে উঠলে আমি অনেক শান্তি পেতাম। একদিন আমার পেটে অনেক ব্যথা হতে শুরু করে। ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে আমি গর্ভবতী। এই কথা শুনে আমার তো প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হলো। প্রিয় বন্ধুরা, আমার নাম প্রিয়া। আমি তোমাদের খুব প্রিয় একজন। আশা করি তোমরা অনেক ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। আমি জানি আমার গল্পগুলো তোমাদের অনেক ভালো লাগে, কিন্তু তোমরা শুধু ভিডিও দেখেই চলে যাও, লাইক করো না। এতে আমার খুব খারাপ লাগে। তাই ভিডিওতে লাইক করে এসএমজিকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে সম্পূর্ণ গল্পটি শুনবার অনুরোধ রইল। আশা করি গল্পটি তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, ডাক্তার যখন আমাকে বলে আমি গর্ভবতী, তখন আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমি আশ্চর্য হয়ে ডাক্তারের মুখের দিকে তাকিয়ে থাকি। তিনি আমাকে এমন একটা কথা বলেছিলেন, সেটা শোনার পর আমার চিন্তা ভাবনা করার ক্ষমতা হারিয়ে গিয়েছিল। আমার মনে হচ্ছিল আমার ওপর পাহাড় ভেঙে পড়েছে। এটা কি করে সম্ভব? আমি এটা মেনে নিতে পারছিলাম না। আমি ডাক্তারকে বলি, নিশ্চয়ই আপনার কোথাও ভুল হচ্ছে। আমার শুধু পেটে ব্যথা করত। সে আমাকে দেখে হাসতে থাকে। সে আমাকে রিপোর্ট দেখায়, আমাকে বলে বিগত 3 বছর ধরে তুমি আমার কাছে এই জন্যই তো চিকিৎসা করছো। অবশেষে আল্লাহ যখন তোমাকে খুশির খবর শুনিয়ে দিল, তখন তো তোমার আল্লাহকে ধন্যবাদ দেওয়া উচিত। আমি আমার রিপোর্ট দেখে চমকে যাই। আমি কখনো ভাবতে পারিনি আমার জীবনে কখনো এইরকম ভয়ঙ্কর ঘটনা ঘটবে। আমি তো এই কথা শুনেই ঘাবড়ে যাই। আমার বিয়ের 3.5 বছর হতে চলল, আর আমার বর কাজের সূত্রে বাইরে থাকে। সেই কয়েক বছরে শুধুমাত্র 20-25 দিনের জন্য বাড়িতে আসে। আর আমি চাইতাম সেই সময় আমার ইচ্ছা যাতে পূর্ণ হয়ে যায়, যাতে আমার মন বাচ্চার ওপরে থাকে, তাকে নিয়ে যাতে আমি দিন কাটাতে পারি। কিন্তু প্রত্যেকবার আমি দুঃখই পেতাম। কিন্তু এখন তো সে বিদেশে ছিল। আমি ডাক্তারকে কিছু বলিনি। নিজের রিপোর্ট নিয়ে ধীরে ধীরে বাইরে চলে আসি। আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। এটা কি করে হতে পারে? আমি গর্ভবতী? আমার বাড়ি ক্লিনিকের 2টা গলির পরেই ছিল, কিন্তু আমার পা এত ভারী মনে হচ্ছিল যেন আমার কাঁধে অনেক ভারী কিছু চাপানো আছে। বাড়িতে আমরা শুধু দুজনেই থাকতাম, আর কেউ থাকতো না। এক আমি, আর দ্বিতীয়ত অর্জুন। আমার মাথা কাজ করা বন্ধ করে দেয়। কি ভাবতাম? অর্জুন আমার নিজের বোনপো ছিল, আমার নিজের বড় দিদির ছেলে। তার ব্যাপারে উল্টোপাল্টা কিছু চিন্তাও করতে পারছিলাম না। আমি তখনই সামনে নিজের বাড়ির গেট দেখে আমি চমকে উঠি। আমার মনে হচ্ছিল ক্লিনিক থেকে বাড়ি পর্যন্ত কোনো প্রাণহীন লাশকে ধাক্কা দিয়ে এতদূর নিয়ে এসেছি। আমার গলা এমনভাবে শুকিয়ে গিয়েছিল যে আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। আমি দরজায় বেল বাজাই, তখনই অর্জুন এসে দরজা খুলে দেয়। আমি বাড়ির ভিতরে চলে যাই। আমাকে দেখে সে হাসতে থাকে। আমি ঘরে যেতেই সে বলে, মাসি, আজ তুমি এত দেরি করে দিলে। আমি তোমার জন্য অনেক অপেক্ষা করেছি। তারপর আমি আর খিদে সহ্য না করতে পেরে খেয়ে নিয়েছি। তোমার জন্য খাবার নিয়ে আসে। সে আমার সাথে কথা বলছিল। আমার বড় দিদির ছেলে, যে চাকরি সূত্রে শহরে চলে এসেছিল, আর বিগত কিছু মাস ধরে সে আমার সাথেই থাকছিল। আমার বরেরও এই ব্যাপারে কোনো আপত্তি ছিল না, আর এই ব্যাপারে সে সবকিছু জানতো। তাছাড়া সে অনেক খুশি ছিল। সে আমার একটা চিন্তা করতো না, অর্জুন ছিল বলে। অর্জুন বলল, মাসি, তোমার কি হয়েছে? অর্জুনের কথা শুনে আমি চমকে যাই। আমি বললাম, কিছু না, আমার খিদে নেই, মাথায় ব্যথা করছে, আমি নিজের ঘরে যাচ্ছি। এই কথা বলে আমি ঘরে চলে গেলাম। আমি রিপোর্ট টেবিলে রেখে নিজের নিষ্প্রাণ শরীর নিয়ে বসে থাকি। আমার চিন্তা শেষ হয়ে গিয়েছিল। অর্জুন আমার নিজের বোনপো ছিল, আমার দিদির ছেলে। তার ব্যাপারে এমন কিছু ভাবতে পারছিলাম না। আমি ভাই বোনদের মধ্যে সবথেকে ছোট ছিলাম, আর দিদি সবথেকে বড়। দিদির যখন বিয়ে হয় আমার বয়স তখন 9 বছর ছিল, আর যখন অর্জুনের জন্ম হয় তখন আমার বয়স ছিল 11 বছর। আমার বড় দিদির সংসারে অনেক নিয়ম ছিল। তাদের ঘরে হুকুম ছিল 5 বার নিয়ম করে নামাজ পড়ার, আর অর্জুন মসজিদে গিয়ে নামাজ পড়তো না। আমার দিদির শরীরের ওপর কোনো সন্দেহ ছিল আর নেই অর্জুনের চরিত্রের ওপর, কিন্তু আমার কাছে যে রিপোর্ট ছিল তাতে আমার সন্দেহ অর্জুনের ওপরই হচ্ছিল। কারণ আমি অর্জুন ছাড়া বাড়িতে আর কোনো তৃতীয় ব্যক্তি থাকতো না যার ওপর আমার সন্দেহ হবে। আমি মাথায় হাত দিয়ে চুপ করে বসেছিলাম। আমার মনে পড়ে কিছুদিন ধরে অর্জুন আমায় দুধের সাথে ওষুধ খেতে দিত, যেটা খেয়ে আমি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যেতাম। আর সকালে যখন আমি উঠতাম তখন অনেক আরাম লাগতো। অর্জুন কি তাহলে আমাকে ঘুমের ওষুধ খাওয়াতো? আর আমার ঘুমিয়ে পড়ার পর কি সে কিছু করতো? ফোঁটা ফোঁটা জল আমার চোখ থেকে পড়তে থাকে। আমার একরকম অস্বস্তি হতে শুরু করে। সত্যিকারের সম্পর্কে কি মানুষ এমন করতে পারে? নিজস্ব শারীরিক চাহিদা মেটানোর জন্য কয়জন মানুষ এমন করতে পারে? আমি তার মাসি ছিলাম, তার নিজের মায়ের বোন,
মানে তার মায়ের মতনই। সে আমার কাছে ছেলের মতনই ছিল। আমি তার সামনে কোনো পর্দা করতাম না। তার মাথায় যদি আমার ব্যাপারে এরকমভাবে ভাবে, তবে তার মন কি করে এই পাপ, এই অন্যায় করতে সম্মতি দিল? আমি অনেক কাঁদছিলাম। আমি যে কি ভয়ঙ্কর যন্ত্রণা সহ্য করছি তা হয়তো কেউ বুঝতে পারবে না। আমার মনে পড়ে গেল, ছোটবেলায় আমি যখন দিদির কাছে থাকতাম তখন সে আমার কোলে বসে পড়াতো। নিজে তোতলা মুখে সে আমাকে মাসি না বলে মাতি মাতি বলতো। আমি সবার ছোট ছিলাম, আর সেই দিদির প্রথম সন্তান ছিল। সেই জন্য আমার বাড়িতে সবথেকে বেশি সময় সে আমার সাথেই কাটাতো। যখন আমার বিয়ে ঠিক হয় তখন সে নতুন নতুন কলেজে ভর্তি হয়েছে। সে আমাকে রাজের নাম নিয়ে অনেক রাগাতো। সে বলতো, তুমি এত সুন্দরী, মনোমোহিনী, আর সে লম্বা চওড়া ছেলে, তার ওপরে রাগী মেজাজের। মাসি, রাজ আঙ্কেলকে তোমার সাথে একদম মানাবে না। তোমার সাথে তো আমার মতো কোনো স্মার্ট ছেলেকে ভালো লাগবে। সে সবসময় রাজের ব্যাপারে এইরকম বলতো, হাসতো, ইয়ার্কি করতো। আমি তার দিকে অনেক রেগে রেগে তাকাতাম। আমার আর তার মধ্যে আন্ডারস্ট্যান্ডিংও অনেক ভালো ছিল। যখন সে আসতো রাতে অনেক কথা বলতো, হাসতো, মজা করত। সে এখন আমায় বলে, রাজ আঙ্কেল মনে হয় বিদেশে কেউ না ম্যাডাম সাহেবাকে বিয়ে করে নিয়েছে, সেজন্যই তো ফিরতে চায় না। আমি তার দিকে রেগে লেগে তাকাতাম আর হাসতাম। তাকে দেখে কখনো এমন মনে হতো না যে সে আমার সাথে এমন নোংরা কাজ করতে পারে। আমি এইসবই চিন্তা করছিলাম, তখনই অর্জুন দরজা ঠকঠক শব্দ করে ঘরের ভিতরে এলো। তখনও তার হাতে দুধের গ্লাস ও ওষুধ ছিল। সে খুব স্বাভাবিকভাবেই আমার সামনে বসলো, কিন্তু সে বিছানায় বসতেই আমি ভয়ে পিছনে সরে যাই। এই ভয়ে না জানি সে কি করে দেবে। এটা হওয়ারই ছিল, কারণ যেসব কথা আমি ডাক্তারের থেকে শুনে এসেছিলাম তাতে আমার জায়গায় যে কেউ থাকুক না কেন সেও ভয় পেয়ে যেত। আমি একা সেই সময় অর্জুনের সাথে বাড়িতে ছিলাম। সে আমাকে এইভাবে ভয় পেতে দেখে অবাক হয়ে যায়। কি ব্যাপার মাসি, তুমি এত ভয় পেয়ে আছো কেন? সবকিছু ঠিক আছে তো? নাও, এই দুধটা খাও আর আরাম করো। অর্জুন আমার দিকে গ্লাসটা এগিয়ে দেয়। আমি তার কাছ থেকে গ্লাস নিয়ে পাশে রেখে দিই আর তাকে বলি, যাও এখান থেকে, আমার ঘুম পাচ্ছে। কারণ আমি জানতাম সে এখন আমার পাশে বসে তার অফিসের গল্প বলবে, আর যতক্ষণ না আমি গভীর ঘুমে ঘুমিয়ে পড়ি সে সেখান থেকে উঠবে না। আমার এই রকম কথা শুনে সে ঘাবড়ে যায় আর একটু অবাকও হয়ে যায়। কি ব্যাপার মাসি, তোমার শরীর ঠিক আছে তো? হয়তো আমায় এইভাবে কথা বলতে শুনে সে চিন্তিত হয়ে গেছে। আমার তার উপর আরও রাগ হতে থাকে। কিরকমভাবে সে আমার সামনে নাটক করছিল, যেন সে অনেক বোকা, বেচারা, কিছুই জানে না আর ভীষণ ভালো মানুষ। প্রথমে তো আমার মনে হচ্ছিল যেন তার গালে জোরে একটা চড় মারি, আর তারপর রিপোর্টটা তার সামনে ছুঁড়ে মারি আর বলি, দেখো তোমার সততার প্রমাণ, আর তারপর তাকে বাড়ি থেকে বের করে দিই। কিন্তু আমি তাকে সমস্ত ধরতে চাইতাম না, হলে সে অস্বীকার করবে। আমার মাথায় অনেক ব্যথা করছে, আমাকে একদম জাগিও না, আমি ঘুমোতে চাই। আমার এই কথার সামনে সে একদম চুপ হয়ে গেল আর উঠে দরজা পর্যন্ত চলে গেল। বলল, তুমি আরাম করো, আর হ্যাঁ, দুধটা নিশ্চয়ই খেয়ে নিও, খাবারও তো খাওনি। আর আমাকে আবারও দুধ খাবার কথা বলে সে ঘর থেকে বেরিয়ে চলে গেল। আমি এটাই জানতে চাইতাম, দুধে ওষুধ মিশিয়ে আমাকে খাইয়ে সে কি এমন নোংরা কাজ আমার সাথে করত। আমি সেই দুধের গ্লাসটা জানলা দিয়ে বাইরে ফেলে দিই। সেই জানলাটা রাস্তার দিকে ছিল, আর ওষুধটা রেখে দিয়ে ঘরের লাইট বন্ধ করে আমি ঘুমিয়ে পড়ি। এখন আমি সেই সময়ের অপেক্ষা করছিলাম যখন অর্জুন ঘরের ভিতরে ঢুকবে। প্রায় আধা ঘন্টা 40 মিনিট কেটে গিয়েছিল, কিন্তু আমার ঘরে কেউ আসেনি। তার আসার অপেক্ষা করতে করতে আমি বিরক্ত হয়ে যাই আর আমার ঘুম পেতে থাকে। সেজন্য ভাবি নিজেই গিয়ে দেখে আসি যে সে কি করছে। আমি উঠে ঘরের বাইরে গিয়ে দেখি বারান্দাও ফাঁকা ছিল। তার সামনের ঘরটা অর্জুনের ছিল। আস্তে করে তার ঘরের দরজা খুলতেই আমার হুঁশ উড়ে যায়, কারণ সে তো। আমি তার ঘরের দরজা ধীরে ধীরে বন্ধ করে দিই আর ধীর পায়ে নিজের ঘরে চলে আসি। আমার মাথায় সেই কথাগুলো ঘুরতে থাকে। যখন দিদি প্রথম ফোন করে সে বলেছিল, অর্জুন শহরে চাকরি করতে চায়, কিন্তু তুমি তো জানো আমার এখন সেই পরিস্থিতি নেই যে তাকে হোস্টেলে থাকার অনুমতি দেব। সেখানে অনেক রকমের ছেলে থাকে। আমার অর্জুন অনেক সহজ সরল। যদি কোনো উল্টোপাল্টা লোকের চক্করে পড়ে যায়, যদি নেশা করা শুরু করে, তুমি তো জানো আমরা কিভাবে তাকে মানুষ করেছি, কিভাবে তার দেখাশোনা করেছি। আমার ছেলে অনেক শান্ত আর কিন্তু অনেক ছেলেরা এক জায়গায় থাকলে খারাপ কাজ তো হবেই। সেই জন্য তুমি যদি তাকে নিজের বাড়িতে রাখো তাহলে আমি শান্তি পাবো। সেই সময় আমি অর্জুনকে এই ভেবেই বাড়িতে থাকতে দিই, কারণ আমি মনে করতাম সে আমার বোনপো নয়, বরং সে আমার ছেলের মতো। সে আমার নিজের বোনপো ছিল, আর বোনপো আর নিজের ছেলের মধ্যে কোনো তফাৎ আমি দেখি না। আমার মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছিল। আমি দেখেছিলাম আমার দিদির ছেলে সেই সময় নিজের ঘরে বসে সিগারেট খাচ্ছিল, আমার দিকে তার পিঠ ছিল। সেই জন্য সে কিছু জানতে পারেনি। আমি ধীরে তার ঘরের দরজা বন্ধ করে নিজের ঘরে ফিরে এসেছিলাম। আমি 100% নিশ্চিত ছিলাম যে সে নিশ্চয়ই নেশার সিগারেট খাচ্ছিল। আমি কিছু বুঝতে পারছিলাম না যে কি করব আর কি করব না। আমি কি করে নিজের দিদিকে অর্জুনের এই ব্যাপারগুলো বলবো? আমার দিদি একজন হার্টের রোগী ছিল। যদি সে জানতে পারে যে অর্জুন আমার সাথে কি করেছে, এটা সে শোনার সাথে সাথেই হয়তো মারা যাবে। আমি ভেবেছিলাম যে সকাল হলেই আমি অর্জুনকে বলবো
যে সে যেন নিজের থাকার বন্দোবস্ত করে নেয়। আমি তাকে নিজের বাড়িতে আর রাখতে পারবো না। আমি নিজের ঘর বন্ধ করে দিয়ে শুয়ে পড়ি। সকালে আমার দরজা জোরে জোরে ধাকানো হচ্ছিল। আমি উঠে দরজা খুলি। যখন আমি দরজা খুলি তখন দেখি অর্জুন আমার দিকে অনেক রেগে তাকাচ্ছে। দরজা কেন বন্ধ করেছিলে তুমি? সে এসে আমাকে অনেক জোরে জিজ্ঞাসা করে। সে কে যে আমাকে এভাবে জিজ্ঞাসা করবে? তার হয়তো সমস্যা হচ্ছিল যে আমি তার রাস্তা বন্ধ করে দিয়েছিলাম। সে যে অন্যায় আমার সাথে করছিল, হয়তো তার চাহিদা পূরণ না হওয়ার কারণে সে এইভাবে আমার সাথে কথা বলছিল। আমি তাকে জিজ্ঞাসা করি, তুমি কে হও আমাকে এরকমভাবে প্রশ্ন করার? আমার এত জোর গলার আওয়াজ শুনে সেও একটু অবাক হয়ে যায়। তখন সে নরম গলায় বলে, মাসি, রাতে তোমার শরীর ঠিক ছিল না, তাই আমার চিন্তা হচ্ছিল। আমি কখন থেকে দরজার সামনে এসে তোমাকে ডাকছিলাম, কিন্তু যখন তুমি কোনো উত্তর না দিচ্ছিলে তখন আমার চিন্তা হতে শুরু করে যে না জানি তুমি বেহুশ হয়ে যাওনি। সেজন্য আমি দরজা খোলার চেষ্টা করি, কিন্তু দরজা বন্ধ ছিল। সেজন্য আমি চিন্তিত হয়ে যাই। তুমি করে দরজা লক করো না। তার মিথ্যে নাটক আর আমার জন্য মিথ্যে চিন্তা করা দেখে আমার ভীষণ রাগ হচ্ছিল। আমি কড়াভাবে বলি, তোমাকে আমার জন্য চিন্তা করার কোনো দরকার নেই। আর নিজের ঘর থেকে বাইরে চলে যাই। নিজের জন্য জলখাবার বানিয়ে আর খেয়ে পাশেই এক বান্ধবীর বাড়িতে চলে যাই। আমার পাশের বাড়িতেও আমার বয়সী একজন মেয়ে থাকতো। সেও বিবাহিত ছিল। যখনই আমার বর দেশের বাইরে যেত তখন সে আমার খেয়াল রাখত। আমার তার বন্ধুত্ব অনেক ভালো ছিল। তার বর আমাকে নিজের বোনের মতো দেখত। যখনই সে বাজারে যেত তখনই আমাকে জিজ্ঞাসা করত, বোন, আপনার জন্য কিছু কি আনতে হবে? যদি কিছু আনতে হয় আমাকে বলুন। আমি প্রায়ই তাকে বাজার থেকেই জিনিস কিনতে দিতাম। কিন্তু যবে থেকে অর্জুন আসে তবে থেকে অর্জুন এসব কাজ করত। এখন আমার প্রতিবেশী নেহার সাথে এই কাজ ছিল যে আমার অ্যাবর্শন করতে হবে। আমার বর 1.5 মাস বাদে আসবে। এই পাপ আমার জীবন থেকে শেষ করে দেওয়ার ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। কিন্তু আমি এটাই বুঝতে পারছিলাম না যে আমি নেহাকে কি বলবো। না জানি সে আমার ব্যাপারে কি ভাববে। কিন্তু আমার কোনো না কোনো মহিলাকে তো দরকারই ছিল। আমাকে তো কাজটা করতেই হবে, কারণ দিদিকে সত্যিটা বললে সে মেনে নিতে পারবে না। আর যদি নিজের বরকে এসব কথা বলতাম তাহলে তো সে আমাকে আর কখনো নিজের বউ বলে মেনেই নিত না। আমার সংসার বরবাদ হয়ে যেত। আমি যে জায়গায় পড়ে গিয়েছিলাম তা শুধুমাত্র আমি ভালো করেই জানতাম। আমি নেহাকে বলি, আমার পেটে বাচ্চা আছে, আমি অ্যাবর্শন করতে চাই, সেই জন্য তুমি আমার সাথে ডাক্তারের কাছে চলো। সে আমার কথা মেনে নেয়। আমি সেই ডাক্তারের কাছে যাইনি যার কাছে আমি সবসময় চিকিৎসা করাতে যাইতাম। আমি একজন নতুন লেডি ডাক্তারের কাছে গিয়েছিলাম আর বলেছিলাম যে যদি আমার কাজ সে ঠিকভাবে করে দেয় তবে তাকে ভালো টাকা দেব। সেই মহিলা ডাক্তার রাজি হয়ে যায়। কিন্তু সেই রাতে আমার সাথে কিছুটা এরকম হয় যা দেখে আমি কেঁপে উঠি। আমি রাতে ফিরে অর্জুনকে বলি যে আমি তোমাকে আর নিজের বাড়িতে রাখতে চাই না। সেই জন্য সে যেন 2-3 দিনের মধ্যে নিজের থাকার বন্দোবস্ত করে নেয়। আমার কথা শুনে সে অবাক হয়ে যায়। মাসি, তুমি এসব কি বলছো? আমি তোমাকে ছেড়ে কোথায় যাব? আমার কোনো ব্যাপার না, আমি কোথাও একটা থেকে যাব। কিন্তু মাসি, তুমি একা কি করে থাকবে? অর্জুনের কথা শুনে আমার রাগ হতে শুরু করে। আমি বলি, তুমি আসার আগে আমি একাই থাকতাম। যত তাড়াতাড়ি সম্ভব নিজের জন্য থাকার জায়গা খুঁজে নাও। সে কোনো উত্তর দেয় না, কিন্তু তাকে দেখে চিন্তিত মনে হচ্ছিল। আমি নিজের ঘরে এসে শুয়ে পড়ি। এখন আমি নিজের ঘরের দরজা লক করে রাখতাম। কিছুক্ষণের মধ্যে আমি ঘুমিয়ে পড়ি। তারপর আমার আর কিছু মনে ছিল না। রাতে যখন চোখ খুলি তখন মনে হচ্ছিল যে আমার পাশে কেউ শুয়ে আছে। কিন্তু আমার ঘরে অনেক অন্ধকার ছিল। এতটাই অন্ধকার ছিল যে আমি সেই মানুষটাকে দেখতে পাচ্ছিলাম না। শুধু এটা মনে হচ্ছিল যে আমার পাশে কেউ শুয়ে আছে। আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আমি তাড়াহুড়ো করে কিছু বুঝতে না পেরে চিৎকার করতে থাকি। কিছুক্ষণের মধ্যেই আমার পাশে শুয়ে থাকা মানুষটা উঠে বসে। আমি বিছানা থেকে উঠে যাওয়ার আগেই সেই মানুষটা নিজের হাত দিয়ে আমার মুখ চেপে ধরে। এখন তো আমি অনেক চমকে গিয়েছিলাম। আমি নিজেকে বাঁচানোর কথা চিন্তা করার আগে সেই মানুষটা বিছানার পাশে থাকা ল্যাম্প অন করে দেয়। তাকে দেখে তো আমার হুঁশ উড়ে যায়। আমার সামনে আমার বর ছিল। কখন বাড়ি এলো সে? সে আমাকে কিছু না জানিয়ে হঠাৎ চলে এসেছিল। সে হাসতে থাকে, বলে, তোমাকে সারপ্রাইজ দেওয়ার ছিল। যখন আমি বাড়ি ফিরি তখন অর্জুন দরজা খুললে এসে। সে জানতো আমি এখানে আছি, কিন্তু যখন আমি ঘরে আসি তখন ঘর লক ছিল। তুমি জানো, জানলা দিয়ে আমাকে ভিতরে আসতে হয়েছে। তুমি অদ্ভুত। এখানে কে এমন অচেনা ব্যক্তি আছে যে তুমি দরজা লক করেছো? তার কথার আমি কি উত্তর দিতাম? সেই সময় আমি মন থেকে অনেক ভেঙে পড়েছিলাম। সেই জন্য রাজের গলা জড়িয়ে আমি অনেক কাঁদতে থাকি। সে ভেবেছিল যে সে ছিল না বলে আমি উদাস ছিলাম। সেজন্য এইভাবে হঠাৎ তাকে সামনে দেখে কেঁদে দিয়েছি। কিন্তু সত্যিটা অন্য কিছু ছিল। আমি জানতাম আমার উপর দিয়ে কি ঝড় বয়ে যাচ্ছিল। সে আমাকে সান্ত্বনা দিতে থাকে। সকালে যখন আমি উঠি তখনও রাজ ঘুমাচ্ছিল। আমি অনেক চিন্তিত ছিলাম। আজ আমাকে ডাক্তারের কাছে অ্যাবর্শন করতে যেতে হবে, কিন্তু রাজের উপস্থিতিতে এটা সম্ভব নয়। আমি এটা ভেবেই চিন্তিত ছিলাম যে রাজকে কি অজুহাত দেব, কি করে এই কথা লুকাবো। আমি চিন্তিত হয়ে বাইরে বসেছিলাম। তখনই অর্জুন রান্নাঘর থেকে বের হয়। সে নিজেরও সকলের জলখাবার বানিয়ে টেবিলে রাখছিল। আর আমাকে দেখে হাসতে থাকে আর আমাকে জিজ্ঞাসা করে, মাসি, মেশোকে এভাবে হঠাৎ দেখে সারপ্রাইজ পেয়ে কেমন লাগছে? আমার তাকে দেখে ঘৃণা হয় আর তাকে জিজ্ঞাসা করি, তুমি এত নাটকী ব্যক্তি কেন? এত ভালো মানুষের অভিনয় কিভাবে করো? তোমার লজ্জা লাগে না? তুমি একদিকে মাসি বলে রাখো আর অন্যদিকে ছি। আমি এইসব দেখে দেখে বিরক্ত হয়ে গিয়েছিলাম। সেজন্য কোনো কিছু ভাবনা চিন্তা না করেই মুখে যা এসেছিল আমি বলে দিয়েছিলাম। কিন্তু সে এতটা নির্লিপ্ত ছিল, সে তখনও আমাকে অবাক হয়ে দেখছিল। আমাকে বলে, মাসি, কি বলছো তুমি? আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। আমি এমন কি করেছি
যার জন্য তুমি আমার সাথে এইভাবে কথা বলছো? অর্জুনের কথায় আমি তার দিকে অবাক হয়ে দেখি আর নিজের ঘরে চলে যাই। রাজ তখনও ঘুমাচ্ছিল। আলমারি থেকে নিজের রিপোর্ট বের করে আমি ঘরের বাইরে আসি। অর্জুন টেবিলের পাশে দাঁড়িয়েছিল। আমি সেই রিপোর্ট তার মুখের উপর ছুঁড়ে মারি আর তার মুখের সাথে ধাক্কা লেগে মাটিতে পড়ে যায় আর বলি, এটা পড়ো আর নিজের নোংরা মুখ নিয়ে রাজের ওঠার আগে আমার বাড়ি থেকে বিদায় হয়ে যাও। আমি ওকে রেগে রেগে এই কথাগুলো বলি, কারণ আমি চাইতাম না কোনোভাবে রাজ এই কথা জানতে পারুক। অর্জুন রিপোর্টটা মাটি থেকে তুলে খোলে। যখনই সে সেই রিপোর্ট পড়ে তখন তার মুখে রং ফ্যাকে হয়ে যায়, তার হুঁশ হয়ে যায়। তার কিছু বলার আগেই রাজ বারান্দায় আসছিল। জানি না কিভাবে, কিন্তু সে সোজা অর্জুনের কাছেই আসছিল আর রিপোর্ট তার হাত থেকে নিয়ে পড়তে শুরু করে। সেটা দেখে তো আমার প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হয়। আমার সংসার নষ্ট হয়ে যাবে, রাজ তো আমাকে তালাক দিয়ে দেবে। আমার খুব বাজেভাবে মাথা ঘুরে যায় আর আমি পড়ে যাই। যখন আমার হুঁশ আসে তখন দেখি আমি হাসপাতালে আছি, আমার হাতে স্যালাইন ছিল আর রাজ আমার দিকে দেখছিল। আমার তো আত্মা কেঁপে গিয়েছিল। অর্জুনও সেখানেই দাঁড়িয়েছিল। আমি রাজকে দেখে কাঁদতে থাকি। আমি বলি, আমার কোনো দোষ নেই, অর্জুন আমাকে ঘুমের ওষুধ দিত, আমি কিছু জানি না। আল্লাহর দোহাই, আমাকে তালাক দিও না। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি বিছানায় শুয়েই তার হাত ধরে তার কাছ থেকে ক্ষমা চাইছিলাম। সে এসে আমার হাত ধরে বলে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে ছাড়বো না। আমি আবার নতুন করে তোমার টেস্ট করিয়েছি, তুমি গর্ভবতী নও। হয়তো অন্য কারোর রিপোর্ট তোমার রিপোর্টের সাথে বদলে গিয়েছিল। না তুমি দোষী আর না অর্জুনের কোনো দোষ আছে, এরকম কিছু নয়। তুমি তার চরিত্রের ওপর সন্দেহ করো না, শুধু রিপোর্ট অদল বদল হয়ে গিয়েছিল। এটা একটা ভুল বোঝাবুঝি হয়েছে। অর্জুনের ওপর যখন আমার নজর পড়ে তখন সে কাঁদছিল। তার মুখ থেকে কোনো শব্দ বেরোচ্ছিল না, ও শুধু কাঁদছিল। আমাকে দেখে আমার কাছে এলো আর বলল, মাসি, তুমি কি করে ভাবলে যে আমি তোমার সাথে এরকম করতে পারি? আমি আমার মা আর তোমার মধ্যে কখনো কোনো পার্থক্য করিনি। আমি তো কখনো কোনো অচেনা মেয়ের দিকে চোখ তুলে পর্যন্ত তাকাইনি। তুমি তো আমার মায়ের মতো। আমি বললাম, আমি তোমাকে নেশা সিগারেট খেতে দেখেছি। সে বলে, আমি নেশা আর সিগারেট কখনো খাই না। হ্যাঁ, কখনো কখনো এমনি সিগারেট খাই। আমি তোমার খেয়াল এই জন্য রাখতাম যে ছোটবেলা থেকে আমি তোমার কোলে পিঠে করেই মানুষ হয়েছি, বড় হয়েছি। সেই জন্য যেভাবে আমি আমার মায়ের খাওয়ার আর ওষুধের খেয়াল রাখতাম, সেইভাবেই তোমারও খেয়াল রাখতাম। আমি যদি জানতাম আমার জন্য তোমার অসুবিধে হবে, তাহলে আমি কখনো ওখানে যেতামই না। সে কেঁদে কেঁদে এই কথাগুলো বলছিল। একটা ভুল রিপোর্ট আমাকে লজ্জায় ফেলে দিয়েছিল। আমি নিজের দিদির ছেলের ব্যাপারে কি না ভেবেছিলাম, কিন্তু আমার মাথায় একবারও এই চিন্তা আসেনি যে রিপোর্টটা ভুলও হতে পারে। আফসোস, যদি আমি দ্বিতীয়বার আরও একবার টেস্ট করে নিতাম তাহলে এইসব কিছু ঘটতই না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। ধন্যবাদ।